আসসালামু আলাইকুম। আজকে আমরা যে জিনিসটি শিখতে যাব সেটা হচ্ছে গতি। গতি হচ্ছে এসএসসি এর পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়। তো আমরা কথা না বলে শুরু করি। গতি, যার ইংরেজি নাম হচ্ছে মোশন। এই গতি সম্পর্কে জানতে সর্বপ্রথম দুইটি বিষয় সম্পর্কে জানা প্রয়োজন। সেটি হচ্ছে সময়ের পরিবর্তন এবং পারিপার্শ্বিকের পরিবর্তন। অর্থাৎ যথা এক, সময়ের পরিবর্তন ও দুই, পারিপার্শ্বিকের পরিবর্তন। এখন আমরা আগে সংজ্ঞা জানব। গতি যেহেতু গতি সম্পর্কে জানতে হলে আগে স্থিতি সম্পর্কে জানতে হবে। সুতরাং আমরা আগে স্থিতি সম্পর্কে জানব। স্থিতি হলো সময়ের সাপেক্ষে সময়ের পরিবর্তনে এর সাথে এবং পারিপার্শ্বিকের সাপেক্ষে বস্তুর অবস্থানের কোনো পরিবর্তন না ঘটলে ওই বস্তুকে স্থির বস্তু বলা হয় এবং ঘটনাকে স্থিতি বলে। এখন কথা হলো, আরেকটু জিনিস ক্লিয়ার করতে ভালো হতো। সময়ের পরিবর্তন মানে 1 সেকেন্ড, তারপর 2 সেকেন্ড সময়ের যে চলে যায়, এটাই সময়ের পরিবর্তন। কিন্তু পারিপার্শ্বিকের পরিবর্তন, পারিপার্শ্বিক বলতে আমরা আমাদের আশেপাশে যা কিছু আছে সেটাই পারিপার্শ্বিক। যেমন এই খাতা, কলম, এগুলো একটি আরেকটির পারিপার্শ্বিক। অর্থাৎ এই কলম এখানে রয়েছে এবং এই কলমের সাপেক্ষে যদি কলম যেখানে আছে, মানে খাতা যেখানে আছে, এখানের সাপেক্ষে এই কলমের পরিবর্তন হচ্ছে সময়ের পরিবর্তনের সাথে সাথে। এটা হচ্ছে কলমের গতি। ঠিক এইভাবে পারিপার্শ্বিক যে কোনো কিছু হতে পারে। আমাদের চারপাশে যা কিছু রয়েছে সবই পারিপার্শ্বিক। অর্থাৎ পারিপার্শ্বিক মানে পরিবেশ। গতি হচ্ছে পারিপার্শ্বিকের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হয়, সেটাই হচ্ছে গতি। গতি বলতে চলন্ত গাড়ি হতে পারে, চলন্ত মানুষ হতে পারে। মানে কোনো আমরা রাস্তায় যে আছি সেখানে রাস্তার সাপেক্ষে চলছে। এই যে সাপেক্ষে কাকে বলে? অর্থাৎ আমাদের পরিবেশ যা আছে আমাদের চারপাশে সেটাই সাপেক্ষ। একটির সাথে অন্যটির তুলনা করা, এটাই হচ্ছে সাপেক্ষ। যেমন রাস্তার সাথে তুলনা করে ওই রাস্তাটা সাপেক্ষ, রাস্তার সাপেক্ষে চলন্ত গাড়ি। আশা করি বোঝা গিয়েছে। এখন আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ বানান সম্ভবত ভুল হয়ে গেছে, যাই হোক, এটার ইংরেজি হচ্ছে রেফারেন্স ফ্রেম।
অর্থাৎ আমাদের পারিপার্শ্বিকে যখন কোনো বস্তুর যার সাথে তুলনা করা হয় করে কোনো একটা আদর্শ জিনিসকে, মানে আমাদের পারিপার্শ্বিকে কারোর সাথে তুলনা করে কোনো বস্তুটা স্থির রয়েছে নাকি গতিশীল রয়েছে, যেমন এই যে এই ক্যালকুলেটরকে আমাদের পারিপার্শ্বিক অর্থাৎ পরিবেশের মধ্যে এই ক্যালকুলেটর এবং এই কলম রয়েছে। এই ক্যালকুলেটরের সাপেক্ষে আমি এই কলমের গতিটাকে পর্যবেক্ষণ করছি যে এটা গতিশীল নাকি স্থির রয়েছে, এটা কেমন অবস্থায় রয়েছে। এই যে এটার সাথে তুলনা করছি, এটাই হচ্ছে প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো যে কোনো কিছু হতে পারে, পারিপার্শ্বিকে যার সাথে তুলনা করা হবে সেটাই প্রসঙ্গ কাঠামো। যেমন এইখানে প্রসঙ্গ কাঠামো হচ্ছে ক্যালকুলেটর। আবার এই কলম প্রসঙ্গ কাঠামো হতে পারে, যেমন কলমের সাপেক্ষে যদি আমি এটার অবস্থা চিন্তা করি, এর অবস্থা কি গতিশীল নাকি স্থির, এই স্থির অথবা এ গতিশীল, অর্থাৎ এটার সাপেক্ষে এটা গতিশীল অথবা এটার সাপেক্ষে এটা স্থির বা গতিশীল, অর্থাৎ যার সাথে তুলনা করা হচ্ছে সেটাই হচ্ছে রেফারেন্স ফ্রেম বা প্রসঙ্গ কাঠামো। এখন আমরা সুন্দর করে সংজ্ঞাটা লিখবো, এটা পরীক্ষায় ক বা ক্ষয়ে আসতে পারে। অর্থাৎ যার সাপেক্ষে বা যার সাথে তুলনা করে স্থিতি বা গতি পর্যবেক্ষণ করা হয় তাকে প্রসঙ্গ কাঠামো বলে। এই প্রসঙ্গ কাঠামো আবার 3 প্রকার: একমাত্রিক, দ্বিমাত্রিক অথবা ত্রিমাত্রিক। একমাত্রিক অথবা ওয়ান ডাইমেনশনাল, মাত্রার হচ্ছে ডাইমেনশন, এটা ডাইমেনশনাল মাত্রিক। ওয়ান ডাইমেনশন, দুই দ্বিমাত্রিক, এগুলো আসলে লাগে না, এগুলো কোথাও আসে না, তারপরেও আর কি বললাম জানার সুবিধার জন্য। একমাত্রিক বলতে যেমন ধরো একটি সুতার উপর দিয়ে একটি পিঁপড়া হেঁটে যাচ্ছে, এটাই একমাত্রিক গতি, মানে একমাত্রিক প্রসঙ্গ কাঠামো হচ্ছে এই সুতাটা। আর দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো হবে দুইটি প্রয়োজন হয়, দুইটি বস্তুর। যেমন আমরা একটা জিনিস মনে রাখবো, এই যে খাতার উপর যেটা লিখছি বা এখানে যদি কোনো চিত্র অঙ্কন করি সেটা হবে দ্বিমাত্রিক। ত্রিমাত্রিক কোনটা আমাদের বাস্তব জীবনে, মানে আমরা কম্পিউটারে যেরকম অ্যানিমেশন তৈরি করি ওটাই, মানে বাস্তব জীবনের মতো করে যে জিনিসটাকে দেখা যাবে সেটাই হচ্ছে ত্রিমাত্রিক। তো এই একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক থেকে এর চাইতে বেশি কিছু আর জানতে হবে না। এখন হচ্ছে আমরা পরম স্থিতি সম্পর্কে জানবো। অর্থাৎ প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যদি প্রকৃত পক্ষেই কোনো বস্তু গতি স্থির থাকে এবং এর সাপেক্ষে যদি অন্য কোনো বস্তু স্থির থাকে তবে একে পরম স্থিতি বলে। কিন্তু একটি জিনিস লক্ষণীয় যে আমাদের জীবনে কখনোই পরম স্থিতি পাওয়া সম্ভব নয়, কারণ আমরা যে গ্রহে বসবাস করতেছি সেই গ্রহটাও গতিশীল। এই কারণেই আমাদের পক্ষে এই গ্রহের সাপেক্ষে কোনো কিছু স্থির মনে হলেও আসলে সেটি স্থির নয়। এ কারণেই আসলে প্রকৃত পক্ষে কোনো স্থির বস্তু পাওয়া সম্ভব নয়, অর্থাৎ পরম স্থিতি পাওয়া সম্ভব নয়। এখন পরম গতির সংজ্ঞাটি আমি লিখলাম না, এটা ওই একই রকম হবে, শুধুমাত্র উল্টা হবে যে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যদি প্রকৃত পক্ষে কোনো বস্তু গতিশীল থাকে এবং এর সাপেক্ষে অন্য কোনো বস্তু যদি গতিশীল থাকে তাহলে তাকে পরম গতি বলে। কিন্তু বাস্তবে কিন্তু এরকম পাওয়া সম্ভব নয়। যদি কোনো বস্তুর গতি এমন হয় যে পর্যায়কালের অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে চলে তবে তাকে স্পন্দন গতি বলা হয়। স্পন্দন গতি বৃত্তাকার হতে পারে, যেমন এই বিন্দু থেকে যদি শুরু করি এদিকে
স্পন্দন গতি, এদিকে আসলো স্পন্দন গতি, এই যে এরকম, এটা টোটাল এখান থেকে যে এখানে ফিরে আসতে যে সময় সেটা হচ্ছে পর্যায়কাল। অর্থাৎ যে বিন্দু থেকে যাত্রা শুরু সেই বিন্দুতে আবার ফেরত আসতে যে সময়টা লাগে, যাত্রা শুরু করে ফেরত আসতে যে সময় লাগে সেটা হচ্ছে পর্যায়কাল। এবং এই পর্যায়কাল ধরে নেই যদি 2 সেকেন্ড, যেয়ে আসতে 2 সেকেন্ড, বাকি অর্ধেক সময় যে গিয়েছে অর্ধেক দিকে এবং বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে, এই যে এটা স্পন্দন গতির শর্ত পূরণ করে, অর্থাৎ এটা স্পন্দন গতি হয়ে যাবে। যেমন আমাদের দোলনার গতি, তারপরে স্প্রিংয়ের উপর যখন আঘাত করা হয় স্প্রিংটা এরকম দোলে, সেটাও হতে পারে। এখন আমরা জানবো রাশি নিয়ে। সেটা হচ্ছে ভৌত জগতে যা কিছু পরিমাপযোগ্য সবই হচ্ছে রাশি। তো সেটা আর বেশি কিছু লিখলাম না বিস্তারিত। ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় সেটা হচ্ছে রাশি। এই রাশি আবার 2 ধরনের, স্কেলার রাশি আর একটি হচ্ছে ভেক্টর রাশি। রাশি কিন্তু আরেক ধরনের আছে, কিন্তু সেই সম্পর্কে আমরা আলোচনা করা হয় না। সেটা হচ্ছে টেনসর রাশি। যেমন আমাদের এই ছোট বয়সে আমাদেরকে শেখানো হয় যে বিদ্যুৎ মানে কারেন্ট অর্থাৎ আই দ্বারা যেটা আমরা প্রকাশ করি ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ, এইটার যে রাশি এইটা কিন্তু স্কেলার রাশি না, কিন্তু আমাদেরকে স্কেলার শেখানো হয়, কিন্তু এইটা হলো টেনসর রাশি। এই টেনসর রাশি সম্পর্কে আমাদের কোনো আলোচনা নেই, তাই আমরা এগুলো সম্পর্কে কথা বলে সময় নষ্ট করব না। আমরা মূলত জানবো স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। স্কেলার রাশি কি? যে রাশিকে প্রকাশ করার জন্য কোনো দিকের প্রয়োজন হয় না, শুধুমাত্র মানের প্রয়োজন হয়। যেমন 10 কেজি ওজন, তারপর 10 টাকা, দৈর্ঘ্য, কোনো কিছুর দৈর্ঘ্য 12 মিটার, 16 মিটার, অর্থাৎ যে রাশিকে প্রকাশ করার জন্য কোনো দিকের প্রয়োজন হয় না, শুধু মান জানতে হয়। যেমন 10 কেজি, 5 নিউটন ইত্যাদি। ভেক্টর রাশির ক্ষেত্রে ঠিক যেমন মান জানতে হয় তেমন দিকেরও প্রয়োজন আছে, অর্থাৎ মান ও দিক উভয়ই প্রয়োজন হয়। যেমন আমি যদি বলি আমার বাড়ির সামনে একটি পুকুর রয়েছে, সেটি আমার বাড়ি থেকে 10 কিলোমিটার উত্তরে, তাহলে কিন্তু ওই পুকুরের অবস্থান বোঝানোর জন্য সঠিকভাবে আমার মানও জানতে হচ্ছে যে 10 মিটার দূরত্ব আমার বাড়ি থেকে, কিন্তু সেটা কোন দিকে? উত্তর দিকে। এই যে মান এবং দিক দুটোরই প্রয়োজন হয়, এটাই হচ্ছে ভেক্টর রাশি। অর্থাৎ এর সংজ্ঞাটি তোমরা লিখে নিও যে স্কেলার রাশি যে সকল রাশিকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয়, দিকের কোনো প্রয়োজন হয় না, সেটা হচ্ছে স্কেলার রাশি। পক্ষান্তরে ভেক্টর রাশি হচ্ছে যে সকল রাশিকে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়েরই প্রয়োজন হয়, তাকেই ভেক্টর রাশি বলে। একটি কথা বলতে ভুলে গেছি, সেটি হচ্ছে স্কেলার রাশিকে বীজগাণিতিক নিয়মে সমাধান করা যায়, কিন্তু ভেক্টর রাশিকে বীজগাণিতিক নিয়মে সমাধান করা যায় না, এটিকে জ্যামিতিক নিয়মে সমাধান করতে হয়। যেমন আমি যদি এখানকার কথা চিন্তা করি, আমি এখান থেকে
পথ চলা শুরু করলাম, এখানে আসলাম, এখানে আসলাম, এখানে আসলাম, এখানে 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 10 মিটার অতিক্রম করছি, এখানে 15 মিটার, এখানে 5 মিটার, এখানে 5 মিটার, এখানে 6 মিটার, আমি এখানে আসি। তো আমার এখান থেকে যে এখানকার ডিস্টেন্স, যাকে আমরা সরণ বলবো, সরণ, সেটা কিন্তু এই যে 10 মিটার, 15 মিটার, 5 মিটার, 5 মিটার, 6 মিটার এগুলোর যোগফল হবে না। সেটা হবে এই বিন্দু থেকে এই বিন্দু, যেখানে আমি পৌঁছেছি, যেখান থেকে রওনা করেছি, সেখান থেকে যেখানে পৌঁছে গেছি, সেই দুই বিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব, অর্থাৎ এটাকে জ্যামিতিকভাবে প্রকাশ করতে হবে। এটাকে স্কেলারভাবে, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগের নিয়মে প্রকাশ করা যায় না। তো এখানে তোমরা লিখে নিও, উল্লেখ করে নিও যে স্কেলার রাশি যোগ বিয়োগ গুণ ভাগ, অর্থাৎ বীজগাণিতিক নিয়মে প্রকাশ করা যায়। পক্ষান্তরে এই যে ভেক্টর রাশি, এই ভেক্টর রাশিটাকে বীজগাণিতিক নিয়মে প্রকাশ করা যায় না, এটাকে জ্যামিতিক নিয়মে প্রকাশ করতে হয়। এই যে যেমন এটাই এখানকার সরাসরি দূরত্বটাই হবে সরণ, এটাই হচ্ছে ভেক্টর রাশি। আচ্ছা, এখন আমরা পর্যায়কাল সম্পর্কে জানবো। পর্যায়কাল সম্পর্কে তোমাদেরকে তো বললাম, এখন সংজ্ঞাটা লিখে দিই। একটি পূর্ণ স্পন্দন বা পূর্ণ চক্র সম্পন্ন করতে যে সময় লাগে তাকে হচ্ছে পর্যায়কাল বা দোলনকাল বলে। আমি লিখতে চাচ্ছি না, তোমরা এগুলো মানে 1 নম্বরের জন্য আসতে পারে পরীক্ষায়, সৃজনশীল ক নম্বর, যে পর্যায়কাল একটি পূর্ণ স্পন্দন বা পূর্ণ চক্র সম্পন্ন করতে যে সময় লাগে তাকে পর্যায়কাল বা দোলনকাল বলে। একে টি দ্বারা প্রকাশ করা হয়। সমস্যা নাই, আমি বলছি, তোমরা শোনো, পরবর্তীতে ডিসক্রিপশনে হয়তো বা তোমাদেরকে নোটস ছবি তুলে আমি করে দেবো, সেখান থেকে তোমরা নোটস পড়ে নিও, তাও হবে। এখানে লিখে সময় নষ্ট করার প্রয়োজন হয় না। আশা করছি তোমাদেরকে যে কিছুক্ষণ আগে বললাম স্কেলার রাশি এবং ভেক্টর রাশি, এই দুটো তোমরা বুঝতে পারবে। অর্থাৎ আমি আবারও বলছি, স্কেলার রাশিকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মান প্রয়োজন হয়, স্কেলার রাশিকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয়, দিকের কোনো প্রয়োজন হয় না। ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য মান দিক উভয় প্রয়োজন হয়। স্কেলার রাশির উদাহরণ যদি দেই, তাহলে কোনো কিছু দৈর্ঘ্য পরিমাপ করে বলি আমরা 10 মিটার, এটা হচ্ছে স্কেলার। ভর, সময়, এগুলো হচ্ছে স্কেলার রাশি। পক্ষান্তরে যে সরণ, এই যে এটা করলাম, যে এই বস্তুটা থেকে এই যে রওনা দিয়েছে যে বিন্দু থেকে আর যে বিন্দুতে পৌঁছেছে, এই যে মধ্যবর্তী দূরত্ব, এটা হচ্ছে সরণ। এই যে এটা হচ্ছে ভেক্টর, সরণ, তারপরে বেগ, ত্বরণ ইত্যাদি ভেক্টর রাশি। অর্থাৎ দৈর্ঘ্য, ভর, সময়, এগুলো হচ্ছে স্কেলার। পক্ষান্তরে সরণ, ত্বরণ, বেগ এগুলো হচ্ছে ভেক্টর। ভেক্টর এবং স্কেলার শুধুমাত্র এই কয়েকটির মধ্যেও সীমাবদ্ধ নয়, এগুলোর হাজার হাজার উদাহরণ আমাদের চারপাশে আসে। আমি জাস্ট এগুলো দিয়ে বুঝালাম আর কি, বললাম। এখন আমরা যেটি বলবো সেটি হচ্ছে দূরত্ব। দূরত্বকে এস বা ডি দ্বারা প্রকাশ করা হয়। দূরত্বকে ডি দ্বারা প্রকাশ করাই ভালো, কারণ সরণকে প্রকাশ করা হয় এস দ্বারা। দূরত্ব হচ্ছে মানে আমরা কোনো বিন্দু থেকে, এখান থেকে যদি যাত্রা শুরু করি, এই যে এখানে আসলাম, এখানে আসলাম, এখানে আসলাম, এখানে আসলাম, এই পর্যন্ত যদি এখানে 50 কিলোমিটার হয়, এটাই হচ্ছে দূরত্ব। কিন্তু মানে আমরা যতটা পথ পাড়ি দেব সেটা হচ্ছে দূরত্ব, এটার ডিস্টেন্স এখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে দূরত্ব। মানে এই বেঁকা তেরি যত পথ আছে তার ভিতর সবগুলোকে কাউন্ট করে যেটা হবে সেটাই হচ্ছে দূরত্ব। এই দিকে এদিকে এদিক 10 মিটার, 100 মিটার, 500 মিটার, এই টোটাল যে দূরত্ব, ডিস্টেন্স, সেটাই হবে দূরত্ব। এখন সরণ। সরণ হচ্ছে হলো এই যে এখান থেকেই ব্যাখ্যা করা যায় সরণ। সরণ সম্পর্কে ইতোমধ্যে বলেছি, আবারও বলি, এই যে এগুলো কাউন্ট হবে না। আমি এই বিন্দু থেকে যাত্রা শুরু করেছি, এই বিন্দুতে পৌঁছে গেছি, এখান থেকে যে এই যে সরাসরি যে দূরত্ব, এটাই হচ্ছে সরণ। অর্থাৎ দূরত্ব হচ্ছে আমরা যে পথ অতিক্রম করি, যতটা পথ অতিক্রম করি সেটা হচ্ছে দূরত্ব। এবং সরণ হচ্ছে সময়ের পরিবর্তনের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো অবস্থানের পরিবর্তন ঘটলে নির্দিষ্ট দিকে কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্বকে সরণ বলে, এটা এর সংজ্ঞা।
আমি লিখে দিতে চাচ্ছিলাম না স্মরণের সংজ্ঞা, তারপরেও লিখে দিই। আমি লিখে না দিয়ে আমি কমেন্টে যদি এগুলোর পিডিএফ আকারে তোমাদেরকে দেই, কি করে বলে, ওটা একটা ঝামেলার কাজ, আমি লিখেই দিই স্মরণ। সময়ের পরিবর্তনের সাপেক্ষে পরিবর্তনের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো অবস্থানের পরিবর্তন ঘটলে বা নির্দিষ্ট দিকে কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্বকে সরণ বলে। একে এস দ্বারা প্রকাশ করা হয়। মজার ব্যাপার হচ্ছে দূরত্ব এবং সরণ উভয়ই হচ্ছে মানে দৈর্ঘ্য, এটা হচ্ছে মানে পুরোটাকে কাউন্ট করা হয় দূরত্ব, আর সরণটাকে প্রথম বিন্দু থেকে শেষ বিন্দু এই দুটার মধ্যবর্তী যে দূরত্ব মানে হচ্ছে ডিস্টেন্স, এটাই হচ্ছে সরণ। দুটাই যেহেতু দৈর্ঘ্য, সুতরাং একটা জিনিস ক্লিয়ার যে দূরত্ব এবং সরণ উভয়ের মাত্রা সেম এবং একক সেম, অর্থাৎ সরণ ও দূরত্ব এর মাত্রা ও একক একই। এদের মাত্রা হচ্ছে এল। অবশ্যই মাত্রা লেখার সময় থার্ড ব্র্যাকেট দিতে হবে। একক, দৈর্ঘ্যের একক, এগুলো যেহেতু দৈর্ঘ্য মিটার। এখন আরেকটি প্রশ্ন আসতে পারে তোমাদের, দূরত্ব এবং সরণ যদি একই হয় তাহলে এদের মাত্রা দূরত্ব এবং সরণ এদের মাত্রা এবং একক একই হওয়া সত্ত্বেও রাশি দুটি ভিন্ন কেন? এটা খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। দূরত্ব ও সরণের মাত্রা ও একক একই সত্ত্বেও এরা ভিন্ন রাশি কেন? এরা ভিন্ন রাশি কারণ একটা পূর্বেই বলে দিয়েছি একই কথাই, যে একটা হচ্ছে তোমার পুরো ডিস্টেন্সটাকে কাউন্ট করে, আর একটা হচ্ছে মানে শুধুমাত্র লিনিয়ার অথবা সরল রৈখিক দূরত্বটাকে কাউন্ট করে। এটাই হচ্ছে সরণ আর এটা হচ্ছে ডিস্টেন্স। অর্থাৎ এটাকে আমরা সুন্দরভাবে লিখবো, যদি পরীক্ষায় আসে সেটা কীভাবে লিখবো? দূরত্ব এবং সরণ উভয় এর একক হলো মিটার এবং উভয়ের মাত্রাই হলো এল, অর্থাৎ একই, কিন্তু রাশি দুইটি ভিন্ন কারণ একটি স্কেলার রাশি এবং অন্যটি ভেক্টর রাশি। এই তো স্কেলার রাশি কোনটা? দূরত্ব। এই দূরত্বের হচ্ছে দৈর্ঘ্য, এটাকে নির্দিষ্টভাবে কোন দিক যাচ্ছে কী দিক এগুলো বলার কোনো উপায় থাকছে না, এর জন্য হচ্ছে এটা স্কেলার রাশি। আর সরণ এটা একটা ভেক্টর রাশি। আমরা এটা মনে রাখবো যে দূরত্ব স্কেলার রাশি এবং সরণ হচ্ছে ভেক্টর রাশি, অর্থাৎ দূরত্ব এবং সরণের মাত্রাও একক একই, কিন্তু দূরত্ব হচ্ছে হলো একটি স্কেলার রাশি এবং সরণ একটি ভেক্টর রাশি, এই কারণে রাশি দুইটি ভিন্ন।
অর্থাৎ দূরত্বকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন এবং সরণকে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন। এর উপর ভিত্তি করে বলা যায় যে এরা ভিন্ন রাশি। আসলে পরের কিন্তু মেইন টপিকে প্রবেশ করতেছি আমরা এখন। এগুলো আগে যেগুলো জানলাম সেগুলো হচ্ছে এক্সট্রা, ওগুলো জানলে আমাদের একটু ভালো হবে এই আর কি। এখন হচ্ছে আমরা দ্রুতিটা কি জিনিস? দূরত্বের হারটাই হচ্ছে দ্রুতি। অর্থাৎ এখান থেকে যে ডিস্টেন্স, মানে আমরা আসছি 10 কিলোমিটার, মনে করো টোটাল 10 কিলোমিটার আসছি 10 সেকেন্ডে। অর্থাৎ 10 কিলোমিটারকে এখন 10 সেকেন্ড দ্বারা ভাগ করে যে সময়টা যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে দ্রুতি। অর্থাৎ মানে দূরত্বের হার আর কি। কোনো গতিশীল বস্তুর দূরত্বের হারকে দ্রুতি বলে। আমরা লিখে ফেলবো। দ্রুতি বলে। দ্রুতিকে ভি দ্বারা প্রকাশ করা যেতে পারে। ভি দ্বারা মেইনলি বেগকে প্রকাশ করা হয়, কোনো সমস্যা নেই। ভি সমান হচ্ছে দূরত্ব। এই যে এখান থেকে এই ডিস্টেন্স পর্যন্ত যে ডিস্টেন্সটা, এটা হচ্ছে দূরত্ব। এবং যত সময় গিয়েছে, এই 10 কিলোমিটারটা যেতে যত সময় লাগছে সেই সময় দ্বারা ভাগ দিতে হবে। অর্থাৎ দূরত্বের হারকেই দ্রুতি বলে। আর হার মানেই পদার্থবিজ্ঞানে সময় দ্বারা ভাগ। সংক্ষেপে এটাকে আমরা বলতে পারি যে দূরত্বের হারকেও দ্রুতি বলে। একে ভি দ্বারা প্রকাশ করা যেতে পারে। দ্রুতি একটি লব্ধি রাশি। দ্রুতি কি রাশি? দ্রুতি হচ্ছে লব্ধি রাশি। কারণ দ্রুতি লব্ধি রাশি, কারণ এটা হচ্ছে দূরত্বের হার। দূরত্ব জিনিসটাই লব্ধি রাশি। আমি একটু বলতে গোলমাল করে ফেলে দিয়েছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। দ্রুতি হচ্ছে একটি লব্ধি রাশি, কারণ এটি একাধিক রাশির মিশ্রণ। এই যে দূরত্ব একটা রাশি, সময় একটা রাশি, দুইটা রাশির সমন্বয় হয়েছে দ্রুতি, এই জন্য এটি লব্ধি রাশি। লব্ধি হচ্ছে একাধিক, যে মানে কোনো কিছু একাধিক হলে সেটা হচ্ছে লব্ধি। যেহেতু এখানে একাধিক রাশি রয়েছে, তাই দ্রুতি হচ্ছে লব্ধি রাশি। এখন পক্ষান্তরে দ্রুতি একটি হচ্ছে স্কেলার রাশি, কারণ দূরত্বটাই তো স্কেলার। এই দূরত্ব স্কেলারকে সময় দ্বারা ভাগ করে স্কেলারই হয়। এটা স্কেলার রাশি, সুন্দর করে লেখা যেতে পারে। দ্রুতি লব্ধি রাশি, দ্রুতি স্কেলার রাশি। এগুলো এমসিকিউ আসতে পারে। দ্রুতি লব্ধি রাশি, কারণ একাধিক রাশির সমন্বয়। এখন এটা তোমাদের ক্লিয়ার করার জন্য বলতেছি যে কোনো বস্তুর গতি যদি 40 মিটার পার সেকেন্ড বলতে কি বোঝায়। একটি প্রশ্ন, কোনো বস্তুর গতি কি বোঝায়? এটার উত্তর হবে, কোনো গতিশীল বস্তুর দ্রুতি 40 মিটার পার সেকেন্ড বলতে বোঝায়, গতি না, এটা হবে দ্রুতি। কোনো বস্তুর দ্রুতি 40 মিটার পার সেকেন্ড বলতে কি বোঝায়? কোনো বস্তু দ্রুতি 40 মিটার পার সেকেন্ড বলতে বোঝায় বস্তুটি 1 সেকেন্ডে 40 মিটার দূরত্ব অতিক্রম করবে। কোনো ওই বস্তুটির 40 মিটার দূরত্ব অতিক্রম করতে
1 সেকেন্ড লাগে, অথবা ওই বস্তু 1 সেকেন্ডে 40 মিটার দূরত্ব অতিক্রম করে। এটাই হচ্ছে দ্রুতি। এখন সুষম দ্রুতি, অসম দ্রুতি। সুষম দ্রুতি হচ্ছে কোনো গতিশীল বস্তু যদি সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে তবে তাকে সুষম দ্রুতি বলে। যেমন শব্দের দ্রুতি, সুষম দ্রুতি। আমরা লিখি সুষম দ্রুতি, তোমরা লিখে নিও। কোনো গতিশীল বস্তু যদি সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে তবে তাকে সুষম গতি বলে। উদাহরণ, শব্দের গতি। কারণ শব্দ নির্দিষ্ট সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে, এই জন্য শব্দের দ্রুতি সুষম দ্রুতি। অসম দ্রুতি কি? কোনো গতিশীল অসম দ্রুতি। কোনো গতিশীল বস্তু যদি সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম না করে তবে তাকে অসম দ্রুতি বলে। উদাহরণ হিসেবে বলতে পারো তুমি তোমার চিরচেনা যানজটের সময় গাড়ির দ্রুতি। এটাই হচ্ছে অসম দ্রুতি। এখন হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি। অর্থাৎ ইনস্ট্যান্টানিয়াস। তাৎক্ষণিক দ্রুতি। তাৎক্ষণিক দ্রুতিটা জিনিসটা কি? তাৎক্ষণিক, আমার লেখা খুব বাজে। কোনো গতিশীল বস্তুর যে কোনো মুহূর্তের প্রকৃত দ্রুতি হচ্ছে তার তাৎক্ষণিক দ্রুতি। অর্থাৎ কোনো গতিশীল বস্তু কোনো একটা সময়ে যে দূরত্বটা অতিক্রম করে সেই অতিক্রান্ত দূরত্বের যে সময় দ্বারা ভাগ করে যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি। অর্থাৎ কোনো গতিশীল বস্তুর যে কোনো মুহূর্তের প্রকৃত দ্রুতি হচ্ছে তার তাৎক্ষণিক দ্রুতি। তাৎক্ষণিক দ্রুতিকে ds/dt দ্বারা ভাগ করা হয়। এগুলো তোমরা ইন্টারমিডিয়েট উঠলে বুঝবা, ছোট ছোট করে ভাগ করে, ডেরিভেশন অর্থাৎ ডিফারেন্সিয়েশন, এগুলো সম্পর্কে আর বলার কোনো প্রয়োজন হয় না। এখন জানবো বেগ। কোনো গতিশীল বস্তুর সরণের হারকে তার বেগ বলে। অর্থাৎ সরণ, এই বিন্দু থেকে যাত্রা শুরু, তুমি যত বাঁকা তেরি পথ দিয়ে আসো না কেন এই বিন্দুতে সরাসরি এখান থেকে এই বিন্দুর মধ্যবর্তী যে ডিস্টেন্স এটা হচ্ছে সরণ, এবং এই সরণ হতে যে সময় লাগে তার মানে এই সরণটা যদি হয় 10 মিটার এবং এখান থেকে এখানে পৌঁছাতে যদি সময় লাগে 1 সেকেন্ড, তাহলে এই 10কে 1 সেকেন্ড দ্বারা ভাগ, কারণ কোনো গতিশীল বস্তুর সরণের হারকে তার বেগ বলে। অর্থাৎ প্রতি সেকেন্ডে যত দূরত্ব অতিক্রম করে সেটাই হচ্ছে তার বেগ, সেটাই হলো বেগ। বেগকে কি দ্বারা প্রকাশ করা হয়? বেগকে হচ্ছে ভি দ্বারা প্রকাশ করা হয়। ভি দ্বারা প্রকাশ করা হয়। বেগের মাত্রা, বেগের মাত্রা হলো এল/টি ইনভার্স। এই মাত্রা আমরা মুখস্থ করব না, মাত্রা বের করা শিখব। আমরা জানি বেগ ভি সমান সরণকে এস দ্বারা প্রকাশ করা হয়।
সরণ ভাগ সময়, সময়কে টি দ্বারা প্রকাশ করা হয়। এখন মাত্রার ক্ষেত্রে আমরা জানি সরণ যেহেতু একটা দৈর্ঘ্য, এর মাত্রা হচ্ছে এল, এবং সময়ের মাত্রা হচ্ছে টি। এই টিটাকে যখন উপরে নিয়ে যাব, টির উপরে একটা -1 আসবে উপরে, সুতরাং এখানে আসবে এল টি ইনভার্স। অবশ্যই আমরা মাত্রাকে থার্ড ব্র্যাকেটের ভিতর আনবো। এই তো এল টি ইনভার্স, এগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন পড়ে না, বের করা যায়। এই বেগ হচ্ছে ভেক্টর রাশি। কারণ আমরা জানি সরণ নিজে একটা ভেক্টর রাশি, এবং সরণের যে হার, অতএব সরণের হারও ভেক্টর রাশি। বেগ একটি লব্ধি রাশি বা লব্ধ রাশি, কারণ বেগ একাধিক রাশির সমন্বয়। সুষম বেগ, এগুলো সুষম দ্রুতির মতোই, সেম সংজ্ঞা, শুধুমাত্র দ্রুতির জায়গায় বেগ হবে। অর্থাৎ কোনো গতিশীল বস্তু যদি কোনো নির্দিষ্ট দিকে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে, তবে তাকে সুষম বেগ বলে। যেমন শব্দের বেগ সুষম বেগ, কারণ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দ কোনো নির্দিষ্ট দিকে 1 সেকেন্ডে 330 মিটার দূরত্ব অতিক্রম করে। অর্থাৎ কোনো গতিশীল বস্তু যদি নির্দিষ্ট দিকে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে, তবে তাকে সুষম বেগ বলে। ঠিক একইভাবে তাৎক্ষণিক বেগ কোনো গতিশীল বস্তুর যে কোনো মুহূর্তের বেগকে তাৎক্ষণিক বেগ বলে। ত্বরণ, এখন আমরা জানবো ত্বরণ। সোজা কথায় বেগ বৃদ্ধির হারকেই ত্বরণ বলে। অর্থাৎ কোনো গতিশীল বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ এ সমান পদার্থবিজ্ঞানে কোনো কিছুর হার মানেই সময় দ্বারা ভাগ, বেগ বৃদ্ধির হার মানে বেগকে সময় দ্বারা ভাগ, v/t। এ সমান v/t। এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। কারণ বেগ হলো সরণের হার, যার একক মিটার পার সেকেন্ড, এবং এ হচ্ছে বেগ বৃদ্ধির হার, মিটার পার সেকেন্ড, অর্থাৎ মিটার পার সেকেন্ড স্কোয়ার। উপরে এর একক মিটার পার সেকেন্ড, নিচে সেকেন্ড। এটা উপরে গেলে একটা উপরে একটা এরকম -1 আসবে, সেজন্য হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার।
এটাকে আমরা এভাবে ভাগ করব বেগ, বেগের বেলায়ও তাই। বেগ হচ্ছে সরণ, সরণকে কি দ্বারা প্রকাশ করা হয়? এস দ্বারা, এস বাই টি, অর্থাৎ মিটার সেকেন্ড সমান সমান মিটার পার সেকেন্ড। ত্বরণের একক কি বললাম? মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাই ত্বরণের একক। আমার লেখাগুলো একটু খারাপ। ত্বরণের বেলায়ও সেম কথা। ত্বরণ একটি লব্ধি রাশি, ত্বরণ একটি ভেক্টর রাশি, কারণ এর মান ও দিক উভয়ই আছে। ত্বরণের দিক হবে বেগের দিকে। ত্বরণের মাত্রা হবে LT ইনভার্স 2। এটাকে আমরা বের করব এইভাবে, A সমান V বাই টি, V সমান S বাই টি, উপরে V সমান S বাই টি, নিচে টি, অর্থাৎ S বাই টি স্কোয়ার। S এর একক L, টি এর একক নিচে হচ্ছে টি স্কোয়ার, যেটা উপরে গেলে হবে LT ইনভার্স 2। অবশ্যই মাত্রা লেখার সময় থার্ড ব্র্যাকেট দিতেই হবে। এখন কোনো বস্তুর ত্বরণ 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার বলতে কি বোঝায়? কোনো বস্তুর ত্বরণ 15 মিটার পার সেকেন্ড বলতে কি বোঝায়? অর্থাৎ ত্বরণ 10 মিটার পার সেকেন্ড বা 15 মিটার পার সেকেন্ড বলতে বোঝায় 1 সেকেন্ডে বস্তুটির বেগ বৃদ্ধি পায় 15 মিটার পার সেকেন্ড। সুষম ত্বরণ, আমি না লিখি, তোমরা লিখে নিও। কোনো গতিশীল বস্তুর বেগ যদি সমান সময়ে সমান হারে বৃদ্ধি পায় তবে তাকে সুষম ত্বরণ বলে। উদাহরণ অভিকর্ষ ত্বরণ। যেমন অভিকর্ষ ত্বরণ এক ধরনের সুষম ত্বরণ, কারণ উপর থেকে কোনো কিছুকে ছেড়ে দিলে সেটা সমান সময় প্রতি সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড হারে তার বেগ বৃদ্ধি পেতে থাকে। এইভাবে সে ভূমিতে এসে পৌঁছায়। এটাই অভিকর্ষ। এই কারণে অভিকর্ষ ত্বরণ হচ্ছে সুষম ত্বরণ। এখন এভাবে প্রশ্ন আসতে পারে, অভিকর্ষ ত্বরণ সুষম ত্বরণ কেন? তখন সুন্দরভাবে লিখবা, অভিকর্ষ ত্বরণ সুষম ত্বরণ কারণ অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পরন্ত কোনো বস্তুর বেগ প্রতি সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পায়। অভিকর্ষ ত্বরণ সুষম ত্বরণ কারণ অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পরন্ত কোনো বস্তুর বেগ প্রতি সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পায়। আমি লিখে দিলাম না। এখন অসম ত্বরণ। কোনো গতিশীল বস্তুর বেগ যদি সমান সময়ে সমান হারে বৃদ্ধি না পায় তবে তাকে অসম ত্বরণ বলে।
ত্বরণের প্রতিপাদনটা করে দিয়ে আজকে এই ক্লাসটি এখানে শেষ করে দিব। আমরা ত্বরণের প্রতিপাদন দেখি। এগুলো লাগে না, প্রতিপাদন অনেক আগে আসতো, এখন আসে না। শুধু ত্বরণের সমীকরণ প্রতিপাদন। এই যে একটি বস্তু যেটার বেগ ছিল ইউ বেগ, মানে এটা স্থিরও ধরতে পারো, ধরে নিলাম স্থির হোক আর যাই হোক, তার বেগ আমরা যখন পর্যবেক্ষণ করি প্রথমে ছিল ইউ বেগ, সময়টা কিছুক্ষণ পার হলো, সেই সময়টা টি সময় পর তার বেগ দেখলাম আমরা ভি হয়ে গেছে। অর্থাৎ টি সময়ে পরিবর্তন হয়েছে কত, পরিবর্তন মানে বিয়োগ, এখান থেকে এটা বাদ দিলেই বোঝা যাবে কতটা পরিবর্তন হয়েছে। এখন আমরা এটাকে সুন্দর করে লিখব। মনে করি একটি বস্তু ইউ আদি বেগে গতিশীল, ইউ আদি বেগে গতিশীল, ইউ আদি বেগে গতিশীল এবং এ সমত্বরণে, এ সমত্বরণে টি সময়ে পর তার বেগ হলো ভি। অর্থাৎ একটি বস্তু ইউ আদি বেগে গতিশীল এবং এ সমত্বরণে টি সময় পর তার বেগ হলো ভি। অর্থাৎ টি সময়ে বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ, একক সময়ে বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ বাই টি। অতএব ত্বরণ এ সমান ভি মাইনাস ইউ বাই টি, যেটা আমরা সূত্র হিসেবে মনে রাখব। ভি হচ্ছে শেষ বেগ, ইউ হচ্ছে আদি বেগ এবং টি হচ্ছে সময়। তো আজকে আমরা এ পর্যন্তই শেষ করতে চাচ্ছি, আগামীকাল আবার বাকি অংশ দিব। এভাবে ক্রমান্বয়ে ক্লাস আপলোড দিব ইনশাআল্লাহ। তোমাদের ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং কোথায় বুঝতে পারোনি তা কমেন্টে জানিও।